আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলে। আপনারা আজকে শুনবেন শ্রদ্ধেয় লেখক ডক্টর হুমায়ুন আহমেদের বিখ্যাত সিরিজ মিশির আলীর থেকে একটি বই। বইটির নাম তন্দ্রাবিলাস। বইটি প্রথমবার প্রকাশিত হয়েছিল 13 জানুয়ারি 1997 সালে। বইটি উৎসর্গ করা হয়েছিল দুজন মানুষকে। তারা দুজন হলেন সেলিম চৌধুরী এবং তুহিন। হুমায়ুন স্যার তার বিখ্যাত উৎসর্গপত্রে লিখেছিলেন, মাঝে মাঝে চিন্তা করি আমি আমার এক জীবনের সঞ্চয় কি, কিছু প্রিয় মুখ, কিছু সুখ স্মৃতি। প্রিয় মুখদের ভেতরে তোমরা আছো। এই ব্যাপারটা তোমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না, আমার কাছে গুরুত্বপূর্ণ। তো এবার আমরা তন্দ্রাবিলাস গল্পে চলে যাচ্ছি। ভোরবেলায় মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। বিকাল বেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয়, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে। এটাই সাধারণ নিয়ম। এখন সকাল 11টা। মেজাজের সাধারণ সূত্র মতে মিশির আলীর মেজাজ ভালো থাকার কথা, কিন্তু মিশির আলীর মন এই মুহূর্তে যথেষ্টই খারাপ। তিনি বসার ঘরে বেতের চেয়ারে পা তুলে বসে আছেন, তার ভুরু কুঁচকে আছে। তার মেজাজ খারাপের দুটি কারণের প্রথমটা হলো একটা মাছি। অনেকক্ষণ থেকেই মাছিটা তার গায়ে বসার চেষ্টা করছে। সাধারণ মাছি না, নীল রঙের স্বাস্থ্যবান ডুমো মাছি। আম কাঁঠালের সময় এই মাছিগুলোকে দেখা যায়। এখন শীতকাল, এই মাছি এলো কোথা থেকে? মাছিটা তার গায়ে বা বারবার কেন বসতে চাচ্ছে? তার সামনে বসে থাকা মেয়েটির গায়েও তো বসতে পারত। মিশির আলীর মেজাজ খারাপের দ্বিতীয় কারণ এই মেয়েটি। তার ইচ্ছা করছে মেয়েটিকে একটা ধমক দেন, যদিও ধমক দেবার মতো কোনো কারণ ঘটেনি। মেয়েটি তার সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করতে আসার অপরাধে কাউকে ধমক দেওয়া যায় না। ধমক দেওয়ার বদলে মিশির আলী শব্দ করে কাশলেন। প্রচণ্ড শব্দে কাশলে কিংবা কুৎসিত শব্দে নাক ঝাড়লে মনের রাগ অনেকখানি কমে যায়। মিশির আলীর কমল না, বরঞ্চ আরও যেন বেড়ে গেল। মাছিটাও মনে হচ্ছে এই শব্দে উৎসাহ পেয়েছে। এতক্ষণ গায়ে বসতে চাচ্ছিল, এখন উড়ে সরাসরি ঠোঁটে বসতে চাচ্ছে। কি যন্ত্রণা! স্যার, আমার নাম সায়রা বানু। সায়রা বানু নামটা কি আপনার মনে থাকবে? মিশির আলী বললেন, মনে থাকার কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে। আমি এত আগ্রহ করে আমার নামটা আপনাকে কেন বলছি, যাতে মনে থাকে, সেজন্যই তো বলছি। মিশির আলী রোবটের গলায় বললেন, মানুষের নাম আমার মনে থাকে না। মেয়েটি তার রোবট গলা অগ্রাহ্য করে হাসি মুখে বলল, আমারটা মনে থাকবে, কারণ একজন বিখ্যাত সিনেমা অভিনেত্রীর নাম সায়রা বানু। মিশির আলী ভ্রু কুঁচকে আবার তাকিয়ে আছেন। এখন তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। অর্থহীন কথা শুনতে ভালো লাগছে না, তাছাড়া শীতও লাগছে। চেয়ারটা টেনে রোদে নিয়ে গেলে হয়, তাতে কিছুক্ষণ আরাম লাগবে, তারপর আবার রোদে গা চিরবির করতে থাকবে। শীতকালের এই এক যন্ত্রণা, ছায়া বা রোদ কোনোটাই ভালো লাগে না। মিশির আলীর মাছিটার দিকে তাকিয়ে রইলেন। মাছিটার কারণে নিজেকে এখন কাঁঠাল কাঁঠাল মনে হচ্ছে। মেয়েটি খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, আপনি দিলীপ কুমার, সায়রা বানু এদের নাম শোনেননি? দিলীপ কুমারের নাম শুনেছি। সায়রা বানু হচ্ছে দিলীপ কুমারের বউ। আমার বন্ধুরা অবশ্য আমাকে সায়রা বানু ডাকে না, তারা ডাকে এসবি। সায়রার এস, বানুর বি, এসবি। এসবিতে আর কি হয় বলুন তো? বলতে পারছি না। এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। আমার বন্ধুদের ধারণা আমার চেহারায় একটা স্পাই স্পাই ভাব আছে, এই জন্যই তারা আমাকে এসবি ডাকে। আচ্ছা, আপনারও কি ধারণা আমার চেহারায় স্পাই স্পাই ভাব? ভালো করে একটু আমার দিকে তাকান না। আপনি সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন কেন? মিশির আলী এদিক ওদিক তাকাচ্ছে না, মাছিটার দিকে তাকিয়ে আছেন। মাছিটা এদিক ওদিক করছে বলে এদিক ওদিক তাকাতে হচ্ছে।
আচ্ছা, পৃথিবীতে মোট কত প্রজাতির মাছি আছে? এই যে শুনুন, তাকান আমার দিকে। মিসির আলি মেয়েটির দিকে তাকালেন। অতিরিক্ত ফর্সা একটি মেয়ে। বাঙালি মেয়েদের গায়ে রঙের একটা মাত্রা আছে, কোনো মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর ভালো লাগে না। তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে, তাকে তখন আর আপন বলে মনে হয় না। সায়রা বানুর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তাকে পরপর লাগছে। মেয়েটির মাথা ভর্তি চুল, সেই চুলেও লালচে একটা ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের ক্ষেত্রে তাই হয়, তাদের গায়ে রঙের খানিকটা এসে চুলে লেগে যায়, চুল লালচে দেখায়, খানিকটা এসে লাগে চোখে, চোখ তখন আর কালো মনে হয় না। মেয়েটির মুখ লম্বাটে, একটু বোচা ধরনের নাক, বোচা নাক থাকায় রক্ষা। বোচা নাকের কারণেই মেয়েটিকে বাঙালি বলে মনে হচ্ছে। খাড়া নাক হলে মেডিটেরিয়ান সমুদ্রের পাশের গ্রিক কন্যা বলে মনে হতো। বয়স কত হবে? 19 থেকে 25-এর ভেতর। মানুষের বয়স চট করে ধরতে পারার কোনো পদ্ধতি থাকলে ভালো হতো। গাছের রিং গুণে বয়স বলা যায়, মানুষের তেমন কিছু নেই। মানুষের বয়স তার মনে বলেই বোধ হয়। আচ্ছা, একটা মাছি কতদিন বাঁচে? স্যার, কথা বলছেন না কেন? আমাকে কি স্পাই মেয়ে বলে মনে হচ্ছে? স্পাই মেয়েদের চেহারা আলাদা হয় বলে আমি জানি না, একটু আলাদা হয়। স্পাই মেয়েদের মুখ দেখে এদের মনের ভাব বোঝা যায় না। এদের মুখে একরকম ভাব, মনের ভেতর আরেক রকম। তোমারও কি তাই? জি। ও, আপনাকে বলতে ভুলে গেছি, এসবি ছাড়াও আমার আরেকটা নাম আছে। নাম ঠিক না, খেতাব। নববর্ষে পাওয়া খেতাব। আমাদের কলেজে পয়লা বৈশাখে খেতাব দেয়া হয়। আমার খেতাবটা হচ্ছে সাদা বাঘিনী। এসবিতে সাদা বাঘিনীও হয়। সাদা বাঘিনী টাইটেল কেন পেয়েছিলাম শুনতে চান? খুবই মজার গল্প। মিসির আলি তাকিয়ে রইলেন। তার কিছুই শুনতে ইচ্ছে করছে না। মাথার যন্ত্রণা এবং শীতভাব দুটোই বাড়ছে। গায়ে পাতলা একটা চাদর দিয়ে শীতভাবটা কমানো যেত। চাদরটা ধুতিখানায় দিয়েছেন, নিশ্চয়ই ধোয়া হয়ে গেছে। স্লিপের অভাবে আনতে পারছেন না। স্লিপটা কোথায় রেখেছেন সেটাও খুঁজে পাচ্ছেন না। কড়া 1 কাপ চা খেলেও শীতটা কমতো। ঘরে চায়ের পাতা আছে, চিনি, দুধও আছে, গতকালই কিনে এনেছেন। কিন্তু গ্যাসের চুলায় কি একটা সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগুন জ্বলেই হুশ করে নিভে যায়। মিস্ত্রি ডাকিয়ে চুলাটা ঠিক করা দরকার। গ্যাস মিস্ত্রিরা কোথায় থাকে কে জানে। সায়রা বানু মেয়েটি হড়বড় করে কথা বলে যাচ্ছে। তার কথা তিনি মন দিয়ে শুনছেন না। মাথায় দুশ্চিন্তা নিয়ে অন্য কিছুতে মন বসানো বেশ কঠিন। তবে মাছিটা এখন শান্ত হয়েছে। টেবিলের ওপর চুপ করে বসে আছে, ডিম পারছে না তো। আমার সাদা বাঘিনী টাইটেল পাওয়ার ঘটনাটা না খুব ইন্টারেস্টিং, শুনলে আপনি খুব মজা পাবেন, বলবো? মিসির আলি কিছুই বললেন না। তিনি খুব ভালো করেই জানেন মেয়েটি তার গল্প বলবেই। তিনি বললেও বলবে, না বললেও বলবে। হয়েছে কি শুনুন। সায়েন্স ল্যাবরেটরির সামনে দিয়ে আমি যাচ্ছি। আমার সঙ্গে আমার এক বন্ধু রাকা। রাকা হচ্ছে বোরখাওয়ালি, বোরখা পরে, সৌদি বোরখা। বেশ কয়েক টাইপ বোরখা পাওয়া যায়, তা কি আপনি জানেন? সৌদি বোরখা, পাকিস্তানি বোরখা। সৌদি বোরখা ভয়াবহ, শুধু চোখ দুটো বের হয়ে থাকে। এমনিতে সে অবশ্যই খুব স্টাইলিশ। বোরখার নিচে স্লিভলেস ব্লাউজ পরে। যাই হোক, বোরখাওয়ালি রাকা হঠাৎ বলল সে একটা পেন্সিল কিনবে। আমি তাকে নিয়ে একটা দোকানে ঢুকলাম পেন্সিল কিনতে। স্টেশনারির দোকান, তবে তার সঙ্গে কনফেকশনারিও আছে। চা বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে। দোকানটা বেশ ভিড়। ভিড়ের সুযোগ নিয়ে এক লোক করলো কি, বোরখাওয়ালির গায়ে হাত দিল। গায়ে মানে কোথায় তা আপনাকে বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। বোরখাওয়ালি এমন ভয় পেল যে প্রায় অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। আমি বোরখাওয়ালিকে ধরে ফেললাম। তারপর বদমাস লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি ওর গায়ে হাত দিলেন কেন? সন্ডাগন্ডা টাইপের লোক, লাল চোখ, গরিলাদের মতো লোম ভর্তি হাত। সে এমন একটা ভাব করলো যে আমার কথাটা শুনতেই পাইনি। দোকানদারের দিকে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল, দেখি একটা লেবু চা। তখন আমি খপ করে তার হাত ধরে ফেললাম। সে ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু তার আগে আমি তার হাত কামড়ে ধরলাম, যাকে বলে কচ্ছপের কামড়। কচ্ছপের কামড় কি তা নিশ্চয়ই আপনি জানেন। কচ্ছপ একবার কামড়ে ধরলে আর ছাড়ে না। আমিও ছাড়লাম না।
আমার মুখ রক্তে ভরে গেল। লোকটা বিকট চিৎকার শুরু করলো। ব্যাপার স্যাপার দেখে বোরকাওয়ালি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর থেকে আমার টাইটেল হয়ে গেল সাদা বাঘিনী। গল্প শেষ করে সায়রা বানু খিলখিল করে হাসছে। মিসির আলি মেয়েটির হাসির মাঝখানেই বললেন, তুমি আমার কাছে কেন এসেছো? গল্প করার জন্য এসেছি। বিখ্যাত মানুষদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি বিখ্যাত মানুষ? অবশ্যই বিখ্যাত। আপনাকে নিয়ে কত বই লেখা হয়েছে। আমি অবশ্যই একটা মাত্র বই পড়েছি, ওই যে সুধাকান্ত বাবুর গল্প। একটা মেয়ে খুন হলো আর আপনি কেমন শার্লক হোমসের মতো বের করে ফেললেন। সুধাকান্ত বাবুটাই খুনটা কিন্তু করেছেন। বই পড়ে মনে হচ্ছিল আপনার খুব বুদ্ধি, কিন্তু আপনাকে দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে না। আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুব সাধারণ মনে হচ্ছে। আপনার মধ্যে একটা গৃহশিক্ষক ব্যাপার আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিয়মিত বেতন পান না এমন একজন অঙ্কের স্যার। আপনি রোজ ভাবেন আজ বেতনের কথাটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে আর বলতে পারেন না। আচ্ছা, আপনি এমন গম্ভীর মুখে কেন বসে আছেন? মনে হচ্ছে আপনি আমার কথা শুনে মজা তো পাচ্ছেনই না, উল্টো বিরক্ত হচ্ছেন। সত্যি করে বলুন না, আপনি কি বিরক্ত হচ্ছেন? কিছুটা হচ্ছি। মাছিটা তো এখন আর বিরক্ত করছে না, কেমন শান্ত হয়ে টেবিলে বসে আছে। তারপর আপনি কেন এত বিরক্ত বলুন তো? তুমি অকারণে কথা বলছো, এই জন্য বিরক্ত হচ্ছি। অকারণে কথা আমি নিজেও বলতে পারি না, অন্যের অকারণ কথা শুনতেও ভালো লাগে না। আপনার সঙ্গে কথা বলতে হলে সবসময় একটা কারণ লাগবে। তাহলে তো আপনি খুবই বোরিং একজন মানুষ। এত কারণ আমি পাবো কোথায়? আমি রোজ রোজ আপনার সঙ্গে কথা বলবো? মিশালি বিস্মিত হয়ে বললেন, তুমি রোজ রোজ আমার সঙ্গে কথা বলবে? সে কি, কেন? সায়রা বানু খুব সহজ ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, এক বাড়িতে থাকতে হলে কথা বলতে হবে না? এক বাড়িতে থাকতে হবে মানে? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আমি আপনার সঙ্গে কয়েকটা দিন থাকবো। কদিন এখনো বলতে পারছি না। 2 দিনও হতে পারে, আবার 2 মাসও হতে পারে, আবার কিন্তু 2 বছরও হতে পারে। সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মিসির আলি চেয়ার থেকে পা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন। হচ্ছেটা কি? এই যুগে টিনেজের মেয়েদের ভাবভঙ্গি কাণ্ড কারখানা বোঝা খুব মুশকিল। তারা যে কেন উদ্ভট কিছু হাসি মুখে করে ফেলতে পারে। মিঠি হয়তো তুই তুচ্ছ কারণে রাগ করে বাড়ি থেকে বের হয়েছে, কিংবা তাকে ভরকে দেবার জন্য গল্প ফেঁদেছে। পরে কলেজের বন্ধুদের কাছে এই গল্পটা করবে। বন্ধুরা মজা পেয়ে একে অন্যের গায়ে হেসে গড়িয়ে পড়বে। ও মা গো, বুড়োটা যে কি বোকা বানিয়েছি, সে বিশ্বাস করে ফেলেছিল যে আমি থাকতে এসেছি। মিসির আলি নিজের বিস্ময় গোপন করে সহজভাবে বললেন, তুমি এ বাড়িতে থাকবে? জি। বিছানা বালিশ নিয়ে এসেছ? বিছানা বালিশ তো আনিনি। আজকাল তো আর বিছানা বালিশ নিয়ে কেউ অন্যের বাড়িতে থাকতে যায় না। শুধু একটা সুটকেস আর হ্যান্ডব্যাগ এনেছি, আর একটা পানির বোতল। সুটকেস আর হ্যান্ডব্যাগটা কোথায়? বারান্দায় রেখে এসেছি। শুরুতে আপনি আমার সুটকেস দেখে ফেলে ঢুকতে দিতেন না। যাই হোক, আমি এখন আমার সুটকেস আর হ্যান্ডব্যাগ নিয়ে আসছি। আচ্ছা, আপনি এমন ভাব করছেন কেন যেন আকাশ থেকে পড়ছেন? আকাশ থেকে পড়ার মতো তো কিছু হয়নি। বিপদগ্রস্ত একজন তরুণীকে কয়েকটা দিনের জন্য আশ্রয় দেয়া এমন কোনো বড় অন্যায় না। আমি নিশ্চিত এর চেয়ে অনেক বড় বড় অন্যায় আপনি করেছেন। তুমি সত্যি সত্যি আমার এখানে থাকার পরিকল্পনা নিয়ে এসেছ? জি। মিসির আলি তাকিয়ে রইলেন। এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত তা মাথায় আসছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে মেয়েটির কাণ্ড কারখানা দেখাই মনে হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। মেয়েটি বুদ্ধিমতী। এই পরিস্থিতিতে তিনি কি করবেন বা করতে পারেন সেই সম্পর্কে চিন্তাভাবনা সে নিশ্চয়ই করেছে। নিজেকে সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য সে প্রস্তুত করে রেখেছে। মিসির আলির এমন কিছু করতে হবে যার সম্পর্কে মেয়েটির প্রস্তুতি নেই। সে কেন বাড়ি ছেড়ে এসেছে এই মুহূর্তে তাকে তা জিজ্ঞেস করা যাবে না, কারণ এই প্রশ্নটি স্বাভাবিক এবং সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মেয়েটি তৈরি করে রেখেছে। তার বিস্মিত হওয়াও ঠিক হবে না। তাকে খুব সহজ এবং স্বাভাবিক থাকতে হবে, যেন এমন ঘটনা প্রতি সপ্তাহতেই 2টো একটা করে ঘটছে। সায়রা বানু সুটকেস হ্যান্ডব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। মিসির আলি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সে গুনগুন করে কি একটা গানের সুরও যেন ভাবছে। কত সহজ স্বাভাবিক তার আচরণ। কেক খাবেন? কেক?
আমার নিজের বেক করা। ডিমের পরিমাণ বেশি হয়েছে বলে একটু ডিম ডিম গন্ধ হয়ে গেছে। অনেকে ডিমের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আমার কাছে অবশ্যই খারাপ লাগে না। দেবো আপনাকে 1 পিস কেক? না, আপনাকে একটু বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে। আমি অতি দ্রুত চলে এসেছি তো, কাজে অনেক প্রয়োজনীয় জিনিস আনা হয়নি। টুথপেস্ট এনেছি, টুথব্রাশ আনিনি। আমার অভ্যেস হচ্ছে রাত্রে শোবার সময় কুটকুট করে কয়েকটা লবঙ্গ খাওয়া। লবঙ্গ খেলে শরীরে রক্ত পরিষ্কার থাকে, কখনো হার্টের অসুখ হয় না। সে লবঙ্গ আনা হয়নি, আপনাকে লবঙ্গ আনতে হবে। পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দেব। আমি সঙ্গে করে অনেক টাকা নিয়ে এসেছি। বলুন তো কত এনেছি? বলতে পারছি না। অনুমান করুন। আপনি হচ্ছেন বিখ্যাত মিসির আলী, আপনার অনুমান হবে পৃথিবীর শ্রেষ্ঠ অনুমান। বলুন তো আমার সঙ্গে কত টাকা আছে? 5,000 টাকা। হয়নি, আমার সঙ্গে মোট 51,000 টাকা আছে। 500 টাকার একটা বান্ডিল এনেছি, আর এনেছি 10 টাকার একটা বান্ডিল। সেখান থেকে কিছু খরচ করেছি। বেবি ট্যাক্সি ভাড়া দিয়েছি 30 টাকা। ঠিক এই মুহূর্তে আমার কাছে আছে 50,970 টাকা। আপনাকে টুকটাক বাজারের জন্য 500 টাকা দিচ্ছি। যা লাগে খরচ করবেন, বাকিটা ফেরত দেবেন। এই যে নিন। সায়রা বানু তার কাঁধে ঝুলানো কালো ব্যাগ খুলে টাকা বের করলো। মিসির আলী টাকাটা নিলেন। মেয়েটি এক ধরনের খেলা শুরু করেছে। মিসির আলীর মনে হলো মেয়েটিকে এই খেলা তার মতোই খেলতে দেওয়া উচিত। এই মুহূর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে খেলাটা বাধাগ্রস্ত হয়। তিনি মেয়েটিকে আগ্রহ নিয়ে দেখতে শুরু করেছেন। তার তাকানোর ভঙ্গি, হাঁটার ভঙ্গি, বসার ভঙ্গি, আপাত দৃষ্টিতে এইসব খুব ছোটোখাটো ব্যাপার থেকে অনেক কিছু জানা যায়। সায়রা বানু চেয়ারে বসতে বসতে বলল, আমার খাওয়া নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। যা খাওয়াবেন আমি তাই খাবো, শুধু মাছ ছাড়া। মাছ আমি খেতে পারি না, গন্ধ লাগে। অবশ্য চিংড়ি মাছ খাই। চিংড়ি মাছ কেন খাই বলুন তো? বলতে পারছি না। চিংড়ি মাছ খাই কারণ চিংড়ি মাছ হচ্ছে আসলে এক ধরনের পোকা। পোকা বলে চিংড়ি মাছে আষ্টে গন্ধটা নেই। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস খুব পছন্দ করে খাই, ইলিশ মাছের ডিম। মাছের ডিমেও তো আষ্টে গন্ধ থাকে। ইলিশ মাছের ডিমে থাকে না। আপনি কেভিয়ার খেয়েছেন? না। কেভিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার, কালো রঙের মাছের ডিম। স্বাদ কীরকম জানেন? যেহেতু খাইনি, স্বাদ কেমন তা তো জানার কথা না। স্বাদ কেমন আপনি জানেন? অনেকটা আমাদের শিং মাছের ডিমের মতো, তবে আষ্টে গন্ধটা অনেক বেশি। নাক চেপে ধরে একবার আমি খানিকটা খেয়েছিলাম, তারপর বমি টমি করে একাকার। মিসির আলী পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। সঙ্গে দেয়াশলাই নেই। দেয়াশলের খোঁজে রান্নাঘরে যেতে হবে। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। মেয়েটাকে কি বলবেন দেয়াশলে এনে দিতে? মিসির আলীকে কিছুই বলতে হলো না। তার আগেই সায়রা বানু বলল, আপনার লাইটার লাগবে? আছে তোমার কাছে? আছে, আপনি সিগারেট মুখে দিন, আমি ধরিয়ে দিচ্ছি। মেয়েটা যে ভঙ্গিতে লাইটার ধরালো তাতে মনে হলো সিগারেট ধরিয়ে দিয়ে তার অভ্যেস আছে। সে নিজে সিগারেট খায় না তো? না, খায় না। সিগারেটের ধোঁয়ায় সে নাক কুচকাচ্ছে। এই লাইটারটা আপনি রেখে দিন। লাইটারটা আমি আপনার জন্যই এনেছি। থ্যাংক ইউ। আরেক প্যাকেট সিগারেটও এনেছি। আপনার একটা বই পড়েছিলাম, একজনকে আপনার সঙ্গে দেখা করতে আসতো, যেদিনই আসতো আপনার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আসতো। মিসির আলী সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, একটু আগে বলেছিল তুমি আমার একটা বই পড়েছ। মিথ্যা কথা বলেছিলাম, অনেকগুলি বই পড়েছি। সুধাকান্ত বাবুর উপর লেখা বইটা সবচেয়ে ভালো লেগেছে। ওইটা আমি পড়েছি 3 বার। না, 3 বার না, 2.5 বার পড়েছি। 2 বার পড়েছি পুরোটা, শেষবার শুধু পড়েছি শেষের 20 পাতা। ভালো। মিথ্যা কথা বললে আপনি কি রেগে যান? না। আমাকে কেউ মিথ্যা বললে অবশ্য আমি খুব রেগে যাই। আর আমার এমনই কপাল যে সবাই শুধু আমার সঙ্গে মিথ্যে কথা বলে। তবে আপনি বলবেন না সেটা আমি জানি। আপনার চেহারা দেখিয়ে বোঝা যায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আপনি কি জানেন যারা সবসময় মিথ্যে কথা বলে তাদের চেহারায় একটা মাইডিয়ার ভাব থাকে? তাই নাকি? জি। যেসব মেয়েদের দেখবেন খুব মায়া মায়া চেহারা, আপনি ধরেই নিতে পারেন তারা প্রচুর মিথ্যে কথা বলে। এই তথ্য আমি জানতাম না।
আপনি মিসির আলী আর আপনি সাধারণ তথ্য জানেন না, অথচ বইয়ে কত আশ্চর্য কথা যে আপনার সম্পর্কে লেখা হয়। যেমন কাউকে এক পলক দেখে আপনি তার সম্পর্কে হড়বড় করে অনেক কথা বলে দিতে পারেন। আসলে কি পারেন? না, পারি না। আচ্ছা, চেষ্টা করে দেখুন না, আমার সম্পর্কে বলুন। কি বলবো? আমাকে দেখে কি মনে হচ্ছে? এই সব দেখি আপনার পাওয়ার অফ অবজারভেশন। দেখো সায়রা বানু, আমি পরীক্ষা দিই না। পরীক্ষা ভাবছেন কেন? ভাববেন একটা খেলা। বলুন, আমার সম্পর্কে বলুন। মিসির আলী হাতে সিগারেট ফেলে দিলেন। আর একটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। তিনি নিজের উপর একটু বিরক্ত হচ্ছেন, কারণ তার টেনশন হচ্ছে। টেনশন হলে একটা সিগারেট শেষ করার সঙ্গে সঙ্গে আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করে। তার শরীর ভালো না। এখন কিছুদিন টেনশন ফ্রি জীবনযাপন করতে চান। অজানা অচেনা একটা মেয়ে হুট করে উপস্থিত হয়ে তাতে বাধা দিচ্ছে। মেয়েটি আগ্রহ নিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? মিসির আলী খানিকটা বিরক্ত নিয়ে বললেন, তোমার সম্পর্কে আমার প্রথম অবজারভেশন হচ্ছে তোমার নাম সায়রা বানু নয়। এরকম মনে হবার কারণ কি? মনে হবার কারণ হচ্ছে, সায়রা বানু যদি তোমার নাম হতো, তাহলে সায়রা বানু ডাকলে তুমি সহজভাবে রেসপন্স করতে। আমি একটু আগে বলেছিলাম, দেখো সায়রা বানু, পরীক্ষা আমি দিই না। বাক্যটা আমি একবারে বলিনি। দেখো সায়রা বানু বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। যখন দেখলাম তুমি হঠাৎ চমকে উঠলে, তখন আমি বাক্যটা শেষ করলাম। তোমার চমকে ওঠার কারণ হচ্ছে, সায়রা বানু বলে যে তোমাকে সম্বোধন করা হচ্ছে তা তুমি শুরুতে বুঝতে পারোনি। যখন বুঝতে পেরেছ, তখনই চমকে উঠেছ। তোমার নাম কি? আমার নাম চিত্রা। তোমার সম্পর্কে আমার দ্বিতীয় অবজারভেশন হচ্ছে, তোমাকে দীর্ঘদিন একটা ঘরে আটকে রাখা হয়েছিল। সেই ঘরে জানলা পর্যন্ত বন্ধ ছিল। আলোহীন একটা ঘরে দীর্ঘদিন থাকলে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যায়। তোমার ঠিক তাই হয়েছে। তুমি আলোর দিকে ঠিক মতো তাকাতেও পারছো না। যতবার তাকাচ্ছ, ততবার তোমার চোখের মনি ছোট হয়ে আসছে, ভুরু কুঁচকে যাচ্ছে। আবার জানালা থেকে তুমি চোখও ফিরিয়ে নিতে পারছো না। বারবার বিস্মিত হয়ে চোখে জানালা দিয়ে তাকাচ্ছ, কারণ অনেক দিন পরে তুমি জানালায় খোলা আকাশ দেখছো। আরও কিছু বলবেন? দীর্ঘদিন ধরে তুমি ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছ। যে কোনো কারণেই হোক, তোমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, স্টোরি তৈরি করতে হচ্ছে। মিথ্যে বলাটা তোমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। তোমার হাত বাঁধা ছিল, মণিবন্ধে কালো দাগ পড়ে গেছে। তোমার ঘ্রাণ শক্তি অতি প্রবল। তুমি কিছুক্ষণ পরপরই নাক কুচকাচ্ছ এবং তাকাচ্ছ ঘরের দক্ষিণ দিকে। দক্ষিণ দিক থেকে নর্দমার দুর্গন্ধ আসছে। সেটা এত প্রবল না যে তোমার এমনভাবে নাক কুচকাতে হবে। এর থেকে মনে হয় তোমার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল, আর নয়তো তোমাকে অনেক উঁচু কোনো ঘরে আটকে রাখা হয়েছে, 6-7 তলায়, যেখানে রাস্তার নর্দমার গন্ধ পৌঁছেই না। চিত্রা চুপ করে রইল। সে খুব একটা বিস্মিত হলে বলে মনে হলো না। মিসির আলী বললেন, এখন বলো তোমার ব্যাপারটা ঠিক কি? আপনি তো কিছু না জেনে অনেক কিছু বলতে পারেন। আপনি নিজেই বলুন। না, আমি বলতে পারছি না। অনুমান করুন, দেখি আপনার অনুমান শক্তি আমার ঘ্রাণ শক্তির মতো কিনা। আমার ধারণা তুমি অসুস্থ। অসুস্থতাটা এমন যে রোগীকে ঘরে আটকে রাখতে হয়। তুমি কোনো ক্রমে ছাড়া পেয়ে পালিয়ে এসেছো। আপনি কি বলতে চাচ্ছেন আমি পাগল, তাই আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল? না, আমি পাগল না, সুস্থ। ছিটে ফোটা পাগলামি যা অন্যের মধ্যে থাকে, আমার তাও নেই। তবে আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল, এটা ঠিক। 26 দিন হলো ঘর তালাবদ্ধ। আমাকে সবাই মিলে ঘরে তালাবদ্ধ করে রেখেছে। কারণটাও খুব সাধারণ, এবং আপনার মতো বুড়োর কাছে তা হয়তো বা হাস্যকর। কারণটা বলবো? মিসির আলী হ্যাঁ না কিছুই বললেন না। মেয়েটির স্বভাব যা, তা তিনি যদি বলেন হ্যাঁ বলো, তাহলে সে নিশ্চিতভাবেই বলবে না বলবো না। তার চেয়ে চুপ করে থাকাটাই ভালো। ব্যাপারটা প্রেম ঘটিত। আমি একটা ছেলেকে বিয়ে করতে চাই, দরিদ্র ফালতু টাইপ ছেলে, কিছুই করে না। তার প্রেমে পড়ার কারণ নেই, তারপরও আমি পড়ে গেছি। এবং
এবং কি গোপনে বিয়ে করার জন্য তার সঙ্গে পালিয়েও গিয়েছিলাম। আমাকে ধরে আনা হয়। আমি খুব জেদি মেয়ে, কাজে আমি সবাইকে বলি আমি আবারও পালিয়ে যাব। তোমাদের কোনো সাধ্য নেই আমাকে ঘরে ধরে রাখার। ছেলেটার নাম কি? ছেলেটার নাম দিয়ে আপনার দরকার কি? কোনো দরকার নেই, কৌতূহল বলতে পারো। ওনার নাম ফরহাদ। শুধুই ফরহাদ? ফরহাদ খান। তারপর? তারপর আবার কি? তোমার কাছ থেকে এই কথা শোনার পর তারা তোমাকে তালাবদ্ধ করে রাখলো। তাই তো রাখবে। যে মেয়ে জাতীয় কথা বলে তাকে নিশ্চয়ই কেউ কোলে করে ঘুরে বেড়াবে না, ঘুম পাড়ানির গান গাইয়ে ঘুম পাড়াবে না। আজ তুমি ছাড়া পেয়েছো, আমার কাছে না এসে ওই ছেলেটির কাছে চলে যাচ্ছ না কেন? যাব তো বটেই। আপনার কি ধারণা আমি চিরকালের জন্য আপনার সঙ্গে থাকব? মিসির আলি দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, চিত্রা তুমি আবারও মিথ্যে কথা বলছো। বুঝলেন কি করে? ছেলেটার নাম কি বলবো জিজ্ঞেস করার পর থতমত খেয়ে গেলে, চট করে বলতে পারলে না। এটার কোনো নাম ভাবার জন্য সময় নিলে, তারপর বললে ওনার নাম ফরহাদ। উনি বললে যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্রসঙ্গে উনি বলবে কেন? বলবে ওর নাম ফরহাদ। তাহলে কি সত্যি কথাটা শুনতে চান? আমি এখন সত্যি মিথ্যা কোনো কথাই শুনতে চাই না। তোমার যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, আর যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করি, তাহলে তোমাকে সত্যি কথা বলতে হবে। তা তুমি পারবে না। মিথ্যে বলাটা তোমার রক্তের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ সত্যি বলার পর তুমি আবার মিথ্যে কথা শুরু করবে। তাতে অসুবিধা কি? যে মুহূর্তে আমি মিথ্যে কথা বলবো আপনি ধরে ফেলবেন। আপনার সেই ক্ষমতা তো আছে। মিসির আলি আরেকটি সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় বললেন, চিত্রা শোনো, আমার পক্ষে তোমাকে বাড়িতে রাখা সম্ভব না। তোমাকে চলে যেতে হবে এবং কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। আমার সমস্যা আপনি সমাধান করবেন না? মানুষের বেশিরভাগ সমস্যা এরকম যে তারা নিজেরাই সমাধান করতে পারে। আমার ধারণা তোমার সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। আমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছি বলে আপনি কি রাগ করেছেন? রাগ করার প্রশ্ন আসছে না। মিথ্যে কথা বলাটাকে সবাই যত বড় অন্যায় বলে মনে করে, আমি তা করি না। আমার কাছে অনেক অদ্ভুত ক্ষমতার একটি হচ্ছে মিথ্যে কথা বলার ক্ষমতা। কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যে কথা বলতে পারে। যে মানুষ মিথ্যে কথা বলতে পারে না সে সৃষ্টিশীল মানুষ না, সে রোবট টাইপের মানুষ। আপনি কি মিথ্যে কথা বলেন? না, বলি না। মানুষ হিসেবে আমি রোবট টাইপের। শোনো চিত্রা, তুমি এখন চলে যাও। চিত্রা বিস্মিত গলায় বলল, চলে যাব? হ্যাঁ, চলে যাবে। আপনি আমাকে খুব অপছন্দ করেছেন, তাই না? আমি তোমাকে অপছন্দ করিনি, আবার পছন্দও করিনি। আমার বিষয়ে আপনার কোনো কৌতূহল হচ্ছে না? লোকজনের ধারণা আমার কৌতূহলটা খুব বেশি। আসলে তা না, আমার কৌতূহল কম, অনেক কম। নীল রঙের মাছিটার দিকে আপনি যতটা কৌতূহল নিয়ে তাকিয়েছেন, আমার দিকে কিন্তু তাও তাকাননি। আমি কি মাছির চেয়েও তুচ্ছ? মিসির আলি চুপ করে রইলেন। চিত্রা ক্লান্ত গলায় বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি দয়া করে গম্ভীর হয়ে থাকবেন না। যাবার আগে হাসি মুখে থাকুন। আপনার হাসি মুখ দেখে যাই। মিসির আলি হাসলেন। চিত্রা বলল, বাহ, আপনি তো অনেক সুন্দর হাসেন। যারা গম্ভীর ধরনের মানুষ তাদের খুব হাসিটা সুন্দর হয়, আর এরা হঠাৎ হঠাৎ হাসে, এই জন্যই। আর যারা সবসময় হাসি মুখে থাকে তাদের হাসি হয় খুব বিরক্তিকর, তাদের কান্না হয় খুব সুন্দর। আচ্ছা আমি তাহলে এখন উঠি। চিত্রা উঠে দাঁড়ালো। মেয়েটা এত সহজে চলে যেতে রাজি হবে মিসির আলি ভাবেননি। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আচ্ছা শুনুন, আমি আমার ব্যাগগুলো না রেখে যাই। ব্যাগ হাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় খোঁজার জন্য কোনো মানে হয় না, তাই না? বিছানা বালিশ নিয়ে যাওয়াই তো ভালো। সবাই ভাববে এই মেয়ে আসলেই আশ্রয় প্রয়োজন। আপনি কিন্তু সেরকম ভাবেননি। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যাই হোক, আমি জিনিসপত্র রেখে যাচ্ছি, একসময় এসে নিয়ে যাব। আচ্ছা, আপনি আসলেই রোবট টাইপ মানুষ। যাই, কেমন? তুমি কি তোমার বাড়ির টেলিফোন নাম্বারটি দিয়ে যাবে? কেন?
আচ্ছা দিচ্ছি, কাগজে লিখে দিচ্ছি। নিতান্ত প্রয়োজন না হলে আমাকে টেলিফোন করবেন না, আর যদি করেন আপনি ভয়াবহ বিপদে পড়ে যাবেন। এবার কিন্তু আমি সত্যি কথা বলছি। কি বলছি না? মনে হচ্ছে বলছো। চিতা তার হ্যান্ডব্যাগ থেকে কাগজে নিয়ে টেলিফোন নম্বর লিখলো, ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই নিন নম্বর। আবারও বলছি, নিতান্ত প্রয়োজন না হলে কিন্তু টেলিফোন করবেন না। নিতান্ত প্রয়োজন বলতে তুমি কি বোঝাচ্ছ? ধরুন আমি আমার ঘর থেকে বের হলাম, আর হঠাৎ একটা ট্রাক এসে আমার গায়ের ওপর দিয়ে চলে গেল, তখন আপনি বাসায় টেলিফোন করে বলবেন চিত্রা মারা গেছে। আচ্ছা ঠিক আছে। চিত্রা বেশ সহজ ভঙ্গিতে বের হলো। মিসির আলি উঠে দরজা বন্ধ করে দিলেন। তিনি আজ আর ঘর থেকে বের হবেন না। তিনি জানেন ঘন্টা দুয়েকের ভেতর চিত্রা ফিরে আসবে, তার জিনিসপত্র নিয়ে যাবে। মেয়েরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র কোথাও রেখে স্বস্তি পায় না, কাজে অপেক্ষা করাই ভালো। খুব আশ্চর্যের ব্যাপার, মেয়েটি চলে যাবার পর মিসির আলির মন একটু খারাপ হয়ে গেল। পাখি উড়ে যাবার পর পাখির পালক পড়ে থাকে। মেয়েটা চলে গেছে, তারপরেও কিছু যেন রেখে গেছে। সুটকেস এবং হ্যান্ডব্যাগ নয়, অন্য কিছু। মেয়েটি রেখে যাওয়া 500 টাকার নোটটা পকেটে, টাকাটা ফেরত দিতে ভুলে গেছেন। আশ্চর্য কাণ্ড, মেয়েটি তার কালো ব্যাগও ফেলে গেছে। তার সব টাকা তো ওই ব্যাগে। বেবি ট্যাক্সি নিয়ে যদি কোথাও যায় ভাড়া দিতে পারবে না। মিসির আলি অস্বস্তি বোধ করছেন। মেয়েটাকে মাথা থেকে তাড়াতে পারছেন না। মাছিটা এখনো টেবিলে বসে আছে। মারা গেল নাকি? না, মারা যায়নি। কীট এবং পতঙ্গ জগতে নিয়ম হলো মৃত্যুর পর উল্টো হয়ে থাকা, পিঠ থাকবে মাটিতে, পা থাকবে শূন্যে। মাছির বেলায় তো নিশ্চয়ই সেই নিয়ম। মিসির আলি তার লাইব্রেরির দিকে এগুলেন। মাছি সম্পর্কে জানার জন্য কোনো বই আছে কিনা লাইব্রেরিতে? থাকার তো কথা। মাছি সম্পর্কে মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারলেন না। শুধু জানলেন পৃথিবীতে মোট 85,000 প্রজাতির মাছি আছে। মৌমাছি যেমন মাছি, ড্রাগন ফ্লাইও মাছি। সবচেয়ে ছোট মাছি প্রায় অদৃশ্য, আর সবচেয়ে বড় মাছি চড়ুই পাখি সাইজের। এদের সবারই দুজোড়া পাখা থাকে। এক জোড়া তার ওড়ার কাজে ব্যবহার করে, অন্য জোড়া ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করে। বেশিরভাগ প্রজাতির মাছি মানুষের পরম বন্ধু। শুধু হাউস ফ্লাই নয়, এদের প্রধান কাজ হচ্ছে অসুখ ছড়ানো। চিত্রা 2 ঘন্টার ভেতরে ফিরে আসবে, এ ব্যাপারে মিসির আলি নিশ্চিত ছিলেন। নিশ্চিত ব্যাপারগুলি মানুষের জীবনে প্রায় কখনো ঘটে না। চিত্রা 2 ঘন্টা কেন, 10 দিনের মাথাতেও আর ফিরে এলো না। তার হ্যান্ডব্যাগ এবং সুটকেসে ধুলো জমতে লাগলো। সে একটা টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিল। টেলিফোন নাম্বার লেখা চিরকুট তিনি ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলেন। অযত্নে অবহেলায় রাখা কাগজপত্র সবসময় পাওয়া যায়, যত্নে রাখা কাগজ কখনো পাওয়া যায় না। মারফির এই সূত্র ভুল প্রমাণিত হলো। মিসির আলি ড্রয়ার খুলেই চিরকুটটি পেলেন, এবং সেই চিরকুট দেখে তিনি ছোটোখাটো একটা চমক খেলেন। চিরকুটে টেলিফোন নাম্বার নেই, শুধু সুন্দর অক্ষরে লেখা হেল্প মি। মিসির আলির একটু মন খারাপ হলো। মেয়েটির সমস্যার কথা মন দিয়ে শুনলেই হতো। তিনি এতটা অধৈর্য হলেন কেন? বাড়িঘর ছেড়ে নিতান্ত অকারণে এই বয়সে একটা মেয়ে চলে আসে না। এই বয়সে মেয়েদের মাথায় নানান অদ্ভুত ব্যাপারে খেলা করে। তারপরও বাড়িঘর ছাড়ার ব্যাপারে মেয়েরা খুব সাবধানী হয়। আশ্রয় মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার। প্রকৃতি মেয়েদের সেভাবেই তৈরি করেছে। ভবিষ্যতে এরা সন্তান জন্ম দেবে, সেজন্য তাদের নিরাপদ আশ্রয় দরকার। কাজেই হে মাতৃজাতি, তোমরা আশ্রয় কখনো ছাড়বে না। এই হলো ডিএনএর অনুশাসন। ডিএনএর অনুশাসনের বাইরে যাবার ক্ষমতা তাদের নেই। মেয়েটির সঙ্গে যোগাযোগ করার কোনো পথ মেয়েটা খোলা রাখেনি। পথ রাখলে তিনি বলতেন, হ্যাঁ আমি এখন তোমার কথা শুনবো, সত্যি মিথ্যা সব কথাই শুনবো। আগেরবার তোমার কথা শুনতে চাইনি। তোমার হাত থেকে রক্ষা পাবার ব্যাপারটাই আমার মাথায় প্রবলভাবে ছিল, তার জন্য আমি দুঃখিত। মেয়েটি তার হ্যান্ডব্যাগ বা সুটকেসে কোনো ঠিকানা কি রেখে গেছে? সুটকেস খুললে কোনো গল্পের বই কি পাওয়া যাবে যেখানে তার নাম এবং বাড়ির ঠিকানা লেখা? বই পেলেও লাভ হবে না। এখনকার মেয়েরা বইয়ের নিজের নাম লিখলেও বাড়ির ঠিকানা লেখে না। বাড়ির ঠিকানা লেখাটাকে গ্রাম্যতা বলে ধরা হয়। ডায়েরিটা পেলে সবচেয়ে ভালো হতো। ডায়েরিতে নাম ঠিকানা থাকে, তবে ডায়েরি পাবার সম্ভাবনা অতি সামান্য। আজকাল মেয়েদের ডায়েরি লেখার মতো সময় নেই। নিজেদের কথা তারা শুধু গোপন করতে চায়, লিখতে চায় না।
মিশির আলী মেয়েটির সুটকেস খুললেন। কয়েকটা শাড়ি, পলিথিনে মোড়া 2 জোড়া স্যান্ডেল, হেয়ার ড্রায়ার, ট্রাভেলস আয়রন, কিছু কসমেটিক্স, 1 বোতল পানি, সুন্দর একটা চায়ের কাপ, একটা ফুলতোলা বেডশিট, বই এবং ডায়েরি পাওয়া গেল না। তবে বেডশিটের নিচে 1 গাদা কাগজ পাওয়া গেল, দামি অনিয়ন স্কিন পেপার। কাগজে চিকন নিবের কালির কলমে গুটি গুটি করে ঠাস বুনন লেখা। যত্ন করে কেউ অনেক দিন ধরে লিখেছে, মনে হচ্ছে দীর্ঘ কোনো চিঠি। কাকে লেখা? মিশির আলী ভ্রু কুঁচকে সম্বোধন পড়লেন। শ্রদ্ধাপদেশু জনাব মিশির আলী সাহেব। চিঠিতে তারিখ নেই, যে লিখেছে তার নামও নেই। এর হাতের লেখা এবং চিত্রার হাতের লেখা কি এক? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছাড়া বলা যাবে না। চিত্রে ইংরেজিতে লিখেছে হেল্প মি, আর এই দীর্ঘ চিঠি লেখা বাংলায়। ইংরেজি এবং বাংলা হাতের লেখার মিল অমিল চট করে চোখে পড়ে না। তারপরে মিশির আলীর মনে হলো দীর্ঘ এই চিঠির লেখিকা এবং চিত্রা এক মেয়ে নয়। মেয়েটি বাইরে যাবার প্রস্তুতি নিয়ে তার ব্যাগ গোছায়নি। মেয়েরা ব্যাগ গোছানোর সময় অবশ্যই প্রথমে নেবে আন্ডারগার্মেন্টস, পেটিকোট, ব্লাউজ, ব্রা, পেন্টি। এইসব কাপড়ের ব্যাপারে তারা অতিরিক্ত সেন্সিটিভ। ব্যাগে আগে এইসব গোছানো হবে, তারপরে অন্য কিছু। কিন্তু মেয়েটির সুটকেস বা হ্যান্ডব্যাগে এইসব কিছুই নেই। টাওয়াল নেই। মেয়েটি ঘর ছাড়ার জন্য ব্যাগ গোছায়নি, তার অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি তাকে দীর্ঘ চিঠিতে নাটকীয় ভঙ্গিতে দেয়া? শ্রদ্ধাপদেশু জনাব, আপনাকে কেমন ভরকে দিলাম। সরাসরি চিঠিটা আপনার কাছে দিলে আপনি এত আগ্রহ নিয়ে পড়তেন না, কাজেই সামান্য নাটক করতে হলো। আশা করি আমার এই ছেলে মানুষই নাটকে আপনি বিরক্ত হননি। আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আপনার সম্পর্কে যা জানি বই পড়েই জানি। বইয়ের লেখকরা সব কিছু ঠিকঠাক লিখতে পারেন না। মূল চরিত্রগুলোকে তারা মহিমান্বিত করার চেষ্টা করেন। আমি ধরিয়ে নিয়েছি আপনার বেলাতেও তাই হয়েছে। বইয়ের মিশির আলী এবং ব্যক্তি মিশির আলী এক নন। কে জানে, আপনি হয়তো বইয়ের মিশির আলীর চেয়েও ভালো মানুষ। আমি আপনার সম্পর্কে মনে মনে একটা ছবি দাঁড় করিয়েছি। আচ্ছা দেখুন তো সেই ছবিটার সঙ্গে কতটুকু মেলে। তার আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই। আমার ধারণা আপনি এখন ভ্রু কুঁচকে ভাবছেন চিঠির মেয়ে এবং চিত্রা কি এক? ব্যাপারটা আমি ধীরে ধীরে পরিষ্কার করব। আপাতত আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনাকে লেখা চিঠিটা মন দিয়ে পড়ুন। এই চিঠি আমি 2 বছর ধরে রাত জেগে লিখেছি। অসংখ্যবার কাটাকুটি করেছি, বানান ঠিক করেছি, যেন চিঠি পড়ে আপনি কখনো বিরক্ত হয়ে না ভাবেন মেয়েটা এই সহজ বানানো জানে না। আশ্চর্য তো। ভালো কথা। আপনার সম্পর্কে আমার ধারণা কি এখন বলি, দেখুন তো মেলে কিনা। আমার ধারণা আপনি হাসি খুশি ধরনের মানুষ। বইয়ে আপনার যে গম্ভীর প্রকৃতির কথা লেখা হয় সেটা ঠিক না। আপনার চেহারায় যে বর্ণনা বইয়ে থাকে সেটাও ঠিক না। আপনি বিশেষত্বহীন চেহারার কথা লেখা হলেও আমি জানি আপনার চেহারা মোটেও বিশেষত্বহীন নয়। আপনার চোখ ধারালো ও তীব্র, সার্চ লাইটের মতো। তবে সেই ধারালো চোখেও একটা শান্তি শান্তি ভাব আছে। আমার খুব ইচ্ছা কোনো একদিন আপনাকে এসে দেখে যাব। শান্ত ভঙ্গিতে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবো। একসময় আপনাকে বলবো, আমার একটা হাসির গল্প বলুন তো। আমার কেন জানি মনে হয় কেউ আপনার কাছে গল্প শুনতে আসে না। সবাই আসে ভয়ঙ্কর সব সমস্যা নিয়ে। দিনের পর দিন এই সব সমস্যা শুনতে শুনতে কি আপনার ভালো লাগে? মাঝে মাঝে আপনার কি ইচ্ছে করে না সহজ স্বাভাবিক গল্প শুনতে এবং বলতে? যেমন আপনি একটা ভূতের গল্প শুনে ভয় পাবেন, ভ্রু কুঁচকে ভাববেন না ভূত বলে কিছু নেই। আমাদের চারপাশের জগৎটা সহজ স্বাভাবিক জগৎ। এই জগতে মাঝে মাঝে বিচিত্র এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটে। আমার নিজের জীবনেই ঘটে গেল এবং আমি আপনাকে সেই গল্পই শোনাতে বসেছি। না শোনালেও চলতো, কারণ আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছি না বা আপনাকে বলছি না আপনি আমার সমস্যার সমাধান করে দিন। তারপরও সব মানুষেরই বোধহয় ইচ্ছে করে নিজের কথা কাউকে না কাউকে শোনাতে। আমার চারপাশে তেমন কেউ নেই। এখন আমি আপনার একটা অস্বস্তি দূর করি। চিত্রা নামে যে মেয়েটি আপনার কাছে এসেছিল আমি সেই মেয়ে। কাজে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। চিত্রার সেদিন আপনাকে কেমন লেগেছিল
তার আপনাকে কোনোদিন জানানো হবে না, কারণ চিত্রার সঙ্গে আপনার আর কোনোদিন দেখা হবে না। আপনাকে খানিকটা ধাঁধায় ফেলে চিত্রা বিদায় নিয়েছে, আমিও বিদায় নেব। আমার দীর্ঘ চিঠি শেষ করার পর আপনি ভাববেন, আচ্ছা মেয়েটার কি মাথা খারাপ, সে এইসব কী লিখেছে, কেনই বা লিখেছে। দীর্ঘ লেখা পড়তে আপনার যেন ক্লান্তি না লাগে, সেজন্য আমি খুব চেষ্টা করেছি। চেষ্টা কতটুকু সফল হলো কে জানে। চ্যাপ্টার দিয়ে দিয়ে লিখলাম। চ্যাপ্টারের প্রথম কয়েকটা লাইন পড়ে আপনি ঠিক করবেন আপনি পড়বেন কি পড়বেন না। সব চ্যাপ্টার যে পড়তেই হবে তা তো না। পরিচয়: নাম চিত্রা, নকল নাম। বয়স 23 বছর। যখন লেখা শুরু করেছিলাম তখন বয়স ছিল 20 বছর 3 মাস। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমার প্রিয় রং চাপা। আমার দেখতে ভাল লাগে চাঁদ এবং পানি। পড়াশোনা এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে পারিনি, তবে আমি খুবই পড়ুয়া মেয়ে। শত শত বই পড়ে ফেলেছি, শুধু গল্পের বই না, সব ধরনের বই। বাড়িতে আমি যেন পড়তে পারি সেজন্য আমার একজন শিক্ষক আছেন, দর্শনবিদ্যার শিক্ষক। তবে দর্শন আমার প্রিয় বিষয় নয়। আমি কেমন মেয়ে? ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন, ভাবছেন এই মেয়েটা এমন ছেলে মানুষই করছে কেন। আমি তো আসলে ছেলে মানুষই। 23 বছর তো এমন কোনো বয়স না, তাই না? তবে আমি কিন্তু আসলেই ভালো মেয়ে। দূর চাই, লেখার এই ধরনটা আমার ভালো লাগছে না। আমি বরং ধারাবাহিকভাবে শুরু করি। পড়তে পড়তে আমার সম্পর্কে আপনার ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে। তখন আর আমাকে বলতে হবে না যে আমি ভালো মেয়ে, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। খুব অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। বান্দরবান থেকে একটা জিপে করে আমরা আসছিলাম। আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন, বাবার পাশে মা বসেছিলেন, মার কোলে আমি। হঠাৎ গাড়ির সামনে একটা ছাগল পড়ল। বাবা সেই ছাগল বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে গেলেন। মা তৎক্ষণাৎ মারা গেলেন। আমার এবং বাবার কিচ্ছু হলো না। বান্দরবনের রাস্তাগুলি খুব নির্জন থাকে। অ্যাক্সিডেন্টের অনেক পরে লোকজন এসে আমাদের উদ্ধার করলো। আমার তখন মাত্র 1.5 বছর। আমার কিচ্ছু মনে নেই। আমার বাবা পরে আবার বিয়ে করেন, সেই বিয়ে সুখের হয়নি। ছোটো মার মেজাজ খুব খারাপ ছিল, তিনি অল্পতেই রেগে যেতেন। তার আত্মহত্যার প্রবণতা ছিল। বাবার সঙ্গে রাগারাগি হলেই বলতেন সুইসাইড করব। শেষ পর্যন্ত মা সুইসাইড করেন। এই নিয়ে খুব ঝামেলা হয়। মা পক্ষের লোকজন মামলা করেন, তারা বলার চেষ্টা করেন মাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, মামলায় প্রমাণিত হয় মা মানসিক রোগী ছিলেন। ছোটো মা দেখতে কিন্তু খুব সুন্দর ছিলেন। গায়ের রং অবশ্যই শ্যামলা ছিল, কিন্তু তার চেহারা এতটাই মিষ্টি ছিল, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করতো। আপনি বুঝতেই পারছেন আমার শৈশবটা খুব সুখের ছিল না। একটা বিরাট বাড়িতে আমি প্রায় একা একাই মানুষ হই। আমাদের বাড়িটা ছিল 2 ইউনিট। একতলায় রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, স্টাডি, আর দোতলায় শুধুই শোবার ঘর আর ফ্যামিলি লাউঞ্জ। কাজের লোকদের দোতলায় ওঠা নিষেধ ছিল। তারা সবাই বাবাকে ভয় পেত বলে দোতলায় উঠত না। আমি স্কুল থেকে ফিরে একা একাই দোতলায় খেলতাম। আমার মতো বাচ্চারা মনে মনে একজন খেলার সাথে তৈরি করে নেয়, তার সঙ্গেই খেলে। আমিও তাই করলাম, একজন খেলার সাথী বানিয়ে নিলাম। সেই খেলার সাথী হলো আমার মা, আমার ছোটো মা। আমার আসল মাকে তো আমি দেখিনি, কাজেই তার সম্পর্কে আমার কোনো মমতা বা ভালোবাসা কিছুই ছিল না। ছোটো মা কিন্তু আমাকে খুবই আদর করতেন। সে আদরের একটা ছোট্ট নমুনা দিলেই আপনি বুঝবেন। যেমন মনে করুন তিনি আমাকে ডাকছেন চিত্রা এসো। চিত্রা বলার আগে তিনি এক গাদা আদরের নাম অতি দ্রুত বলে যাবেন, তারপর বলবেন খেতে এসো। তার আদরের নামগুলি হলো ভিটভিটি, খিটখিটি, মিটমিটি, ফিটফিটি, ভুন ভুন, খুন খুন, শুন শুন, ঝুনঝুন, অ্যাং ব্যাং, ঝ্যাং ট্যাং ট্যাং। আদরের নাম ছাড়াও তার নিজের কিছু বিচিত্র ছড়াও ছিল। ননসেন্স রাইমের মতো কোনো অর্থ নেই, কোনো মানে নেই। সেসব ছড়া তিনি গানের সুরে বলতেন। সব সুর একরকম। যেমন ধরুন, ফ্যানিম্যান হাসে তার রং ঢং হাসি, জানা কথা সে জানে না, না শুনে সে বাসি। এইসব বিচিত্র ছড়া বলে তিনি খিলখিল করে হাসতেন। আমার খুবই মজা লাগতো। মনে হতো আহ, কি আনন্দময় আমার জীবন। অতি আদরের একজন মানুষ আমার খেলার সাথী হবে, এটাই স্বাভাবিক। আমি নিজের মনে পুতুল খেলতাম, রান্নাবাটি খেলতাম এবং ক্রমাগত ছোটো মায়ের সাথে কথা বলতাম। প্রশ্ন করতাম, ছোটো মা উত্তর দিতেন। উত্তর তো আসলে ঠিক দিতেন না, আমি উত্তরটা কল্পনা করে নিতাম। তখন আমার বয়স 7 বছরের বাচ্চারা
এই ধরনের খেলা কিন্তু খেলে। এটা তেমন অস্বাভাবিক কিছু না, কিন্তু একদিন একটা অস্বাভাবিক ব্যাপার ঘটলো। সেদিন স্কুল ছুটি ছিল, বাবা গেছেন ঢাকার বাইরে। আমি সারাদিন একা একা খেলেছি। সন্ধ্যাবেলা আমার শরীর খারাপ করলো, গা কেঁপে জ্বর এলো। আমি চাদর গায়ে বিছানায় শুয়ে আছি, কিছু ভালো লাগছে না। খাট থেকে একটু দূরে আমার পড়ার টেবিলে বাবার এনে দেয় মোটা একটি ইংরেজি ছবির বই। শুয়ে শুয়ে ছবি দেখতে ইচ্ছে করলো। বিছানা থেকে নেমে ছবির বইটা আনবো, সে ইচ্ছা করছে না। আমি অভ্যেস মতো বললাম, ছোটো মা, বইটা এনে দাও তো। কল্পনা খেলার সাথে মাকে যাতে অনুরোধ আমি প্রায়ই করি, সে অনুরোধ আমি নিজেই পালন করি। তারপর বলি, থ্যাংক ইউ ছোটো মা। ছোটো মা হয়ে আমি প্রায় বলি, ইউ আর ওয়েলকাম। সেদিন সন্ধ্যা অন্য ব্যাপার হলো। অবাক হয়ে দেখলাম ছোটো মা টেবিলের দিকে যাচ্ছেন, বইটা হাতে নিয়ে বিছানার দিকে ফিরছেন, বইটা আমার দিকে ধরে আছেন। আমি এতই অবাক হয়েছি যে হাত বাড়িয়ে বইটা পর্যন্ত নিতে ভুলে গেছি। ছোটো মা আমার বিছানার পাশে বইটা রেখে নিঃশব্দে বের হয়ে গেলেন, খোলা দরজায় হাত দিয়ে ভিজিয়ে দিয়ে গেলেন। আমি ভয়ে চিৎকার করে ওঠা উচিত ছিল, কিন্তু আমি চিৎকার করলাম না। ভয় চেয়ে বিস্ময়বোধই আমার প্রবল ছিল। চোখে ভুল দেখছি যেহেতু চিন্তা আমার মাথায় কিন্তু একবারও আসেনি, বরং মনে হচ্ছে আমি যা দেখছি ঠিকই দেখছি। ছোটো মা আমাকে দেখতে এসেছেন। আমার শরীর ভালো না তো, এই জন্য আমাকে দেখতে এসেছেন। নিঃসঙ্গ শিশুরা তার চারপাশের জগৎ সম্পর্কে অনেক ব্যাখ্যা নিজেরাই দাঁড় করায়। আমি ওইটার একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললাম। এই ব্যাখ্যায় অসুস্থ শিশুকে দেখতে মৃত মানুষটা ফিরে আসতে পারেন। যদিও আমি নিজের ব্যাখ্যা দাঁড় করালাম, তারপর আমার মনে হলো এই ব্যাখ্যায় কিছুটা ফাঁকি আছে। ফাঁকির ব্যাপারটা আমি নিজে জানতে চাচ্ছিলাম না, কাজেই মাকে দেখতে পাওয়ার কথাটা আমি কাউকে বললাম না। আমার মনে হলো পুরো ব্যাপারটা এক ধরনের গোপনীয়তা আছে। কেউ জেনে ফেললে মা রাগ করবেন, তিনি আর আসবেন না। সেই রাত্রে আমার জ্বর খুব বাড়ল। মাথায় পানি দেওয়া হলো, তাতে কাজ হলো না। বাচ্চাবে বরফ মেশানো ঠান্ডা পানিতে আমাকে ডুবিয়ে রাখা হলো। ডাক্তার ডাকা হলো। চিটাগাং থেকে আমার বাবাকে জরুরি খবর পাঠানো হলো। আমার খুব ভালো লাগতে লাগলো এই ভেবে যে যেহেতু আমার শরীরটা খুব খারাপ করেছে, আমার ছোটো মা নিশ্চয়ই আবারও আমাকে দেখতে আসবেন। আমি খুব আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ছোটো মা অবশ্য আর এলেন না। আমার এই ঘটনা শুনে আপনি কি ভাবছেন তা আমি জানি। আপনি ভাবছেন হ্যালুসিনেশন, একটা নিঃসঙ্গ শিশু তার নিঃসঙ্গতা দূর করার জন্য নিজের মধ্যে একটা জগৎ সৃষ্টি করেছে। হ্যালুসিনেশনের জন্ম সেই জগতে। আপনারা সাইকাটিস্টরা খুব সহজে সব কিছুর ব্যাখ্যা করে ফেলেন। আপনাদের কাছে রহস্য বলে কিছুই নেই। আইনস্টাইন যখন বলেন সৃষ্টি রহস্যময়, সব রহস্যেরই জট এই মুহূর্তে খোলা সম্ভব না, তখন আপনারা বলেন ব্যাখ্যাতীত বলে কিন্তু কিছুই নেই, সব কিছু ব্যাখ্যা করা যায়। আমার এক জীবনে আমাকে অনেক সাইকো অ্যানালিসিসের ভেতরে দিয়ে যেতে হয়েছে। আমি ব্যাপারে খুব ভালো জানি। আপনাদের মতো মনোবিদ্যা বিশারদদের দেখলে আমার সত্যিকার অর্থে হাসি পায়। আপনারা এক একজন কি গম্ভীর ভঙ্গিতে কথা বলেন, যেন পৃথিবীর সব কিছু জেনে বসে আছেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। আপনাদের বিদ্যা যে শুধু অল্পই তাই না, শূন্য বিদ্যা। আপনি কি রাগ করছেন? দয়া করে রাগ করবেন না। আমি জানি আপনি অন্যদের মতো না। আপনি আপনার সীমারেখা জানেন। প্রকৃতি মানুষের চারদিকে একটা গণ্ডি এঁকে দিয়ে বলে দেয়, এর বাইরে তুমি যেতে পারবে না। তোমার অতি উন্নত জ্ঞান বিজ্ঞান নিয়েও তোমাকে থাকতে হবে এই গণ্ডির ভেতরে। এই সত্য আপনার জানা আছে। আপনি গণ্ডির ভেতর থেকেও গণ্ডি অতিক্রম করতে চেষ্টা করেন। এখানেই আপনার বাহাদুরি। বড় বড় কথা বলছি, হয়তো বলছি, তবে এগুলি না আমার নিজের কথা না, অন্য একজনের কথা। সে অন্য একজন প্রচুর জ্ঞানের কথা বলেন এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেন। তিনি যে জ্ঞানের কথা বলছেন তা তখন মনে হয় না। একটু চিন্তা করলে মনে হয়, ওরে বাবারে, এ তো অসম্ভব জ্ঞানের কথা। এই প্রসঙ্গে আমি পরে বলবো। তবে আপনি হচ্ছেন মিশির আলী। কে জানে ইতিমধ্যে হয়তো আপনি বুঝে ফেলেছেন কিছু। আপনি কীভাবে চিন্তা ভাবনা করে একটা সমস্যার সমাধানের দিকে এগোন তা না আমার জানতে ইচ্ছে করে। চিন্তাশক্তি আমার নিজেরই খুব কম। সহজ রহস্যই ধরতে পারি না। আমাদের স্কুলে একবার একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে এসেছিলেন। বেচারি খুবই আনাড়ি ধরনের। যে ম্যাজিকই দেখান সবাই ধরে ফেলে, একমাত্র আমিই ধরতে পারি না। তিনি যে দেখান তাতে আমি মুগ্ধ হই। আপনার সমস্যা সমাধানের পদ্ধতি হয়তো ম্যাজিকের মতো, সেই ম্যাজিক দেখে মুগ্ধ হতে ইচ্ছে করে। আচ্ছা, এই যে এতগুলি পাতা পড়ে ফেললেন, এর মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। বলুন তো ইনফরমেশনটা কি?
যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনার সত্যি বুদ্ধি আছে। বলতে না পারলে 33 পৃষ্ঠায় দেখুন। মিসির আলি পড়া বন্ধ করলেন। 33 পৃষ্ঠা না দেখে মেয়েটির সম্পর্কে বিশেষ কি বলা হয়েছে বের করার চেষ্টা করলেন। যা বলা হয়েছে তার বাইরে কিছু কি আছে? হ্যাঁ আছে। মেয়েটা তার আসল নাম বলেছে। তার আসল নাম ফারজানা। ফ্যানিম্যান শর্টের প্রতিটি লাইনের প্রথম অক্ষর নিলে ফারজানা নামটা পাওয়া যায়, এমন জটিল কোনো ধাঁধা না। এছাড়া আর কিছু কি আছে? আরেকবার পড়তে হবে। তবে যা পড়েছেন তাতে মেয়েটিকে খুঁজে বের করে ফেলার মতো তথ্য আছে। ফারজানা মেয়েটি বোধহয় তা জানে না। যেমন মেয়েটি বাবার নামের একটি হত্যা মামলা হয়েছিল, সে মামলা ডিসমিস হয়ে যায়, আদালতে নথিপত্র ঘাটলেই বের হয়ে যাবে। ডেড বডির পোস্টমর্টম হয়েছিল, হাসপাতাল থেকেও সেই সম্পর্কিত কাগজপত্র পাওয়া যাবে। একটু সময় সাপেক্ষ, তবে সহজ। সেই সময়কার পুরনো কাগজ ঘাটলেও অনেক খবর পাওয়া যাওয়ার কথা। পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন জাতীয় খবর পাঠক পাঠিকারা খুব মজা করে পাঠ করেন। পত্রিকাওয়ালারা খুব গুরুত্বের সঙ্গে সেসব খবর ছাপেন। প্রথম পাতাতেই ছবিসহ খবর আসার কথা, তারপর কয়েকদিন খবরের ফলো আপ। অবশ্য বাংলাদেশে পুরান কাগজ ঘাটা খুব সহজ ব্যাপার না। যে কবার তিনি পুরান কাগজ ঘাটতে গেছেন সে কবারই তার মাথা খারাপ হবার জোগাড় হয়েছে। বিদেশের মতন ব্যবস্থা থাকলে ভালো হতো। সব কিছু কম্পিউটারে ঢোকান, বোতাম টিপে বের করে নেওয়া। মিসির আলি তার খাতা বের করলেন। কেস নাম্বার দিয়ে ফারজানা নামে একটা ফাইল খোলা যেতে পারে। খাতার পাতায় ফারজানা নাম লিখতে গিয়ে মিসির আলি কিছুটা ইতস্তত বোধ করতে লাগলেন। ফাইল খোলার দরকার আছে কি? এখনও তো বোঝা যাচ্ছে না। ফারজানার লেখা সব কটা পাতা না পড়লে বোঝাও যাবে না। মিসির আলি পেন্সিলে গোটা করে লিখলেন, নাম ফারজানা, বয়স 23, রোগ স্কিজোফ্রেনিয়া লিখে 3বার প্রশ্নবোধক চিহ্ন দিলেন। ফারজানার লেখা যে কটি পাতা এখন পর্যন্ত পড়েছেন তা তিনি আরও 3বার পড়বেন। তারপর ঠিক করবেন প্রশ্নবোধক চিহ্নগুলি রাখবেন কি রাখবেন না। সে যা লিখেছে তা সত্যি কিনা তাও দেখার ব্যাপার আছে। সত্যি কথা না লিখলে তথ্যে ভুল থাকবে। প্রথম পাঠে তা ধরা পড়বে না। যত বেশিবার পড়া হবে ততই ধরা পড়তে থাকবে। তার নিজের নামটা সে যেমন কায়দা করে ঢুকিয়ে দিয়েছে, তার মনে হয় আরও অনেক নাম লেখার ভেতর লুকিয়ে আছে। সেগুলিও খুঁজে বের করতে হবে। তার মায়ের নাম কি? চাপা। প্রিয় রং বলেছে চাপা। আবার প্রিয় দুটি জিনিসের চাঁদ এবং পানির প্রথম অক্ষর নিলেও চাপা হচ্ছে। এটা কাকতালীয় হতে পারে। যদি কাকতালীয় না হয় তাহলে মেয়েটি তার সঙ্গে রহস্য করছে কেন? এই রহস্য করার জন্য তাকে প্রচুর সময় দিতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে। এটা সে কেন করছে? ব্যাপারটা ছেলে মানুষই তো বটেই। 5-6-এ পড়ুয়া ছেলেমেয়েরা এইসব করতে পারে। 23 বছরের একটা মেয়ে তুচ্ছ ধাঁধা তৈরি করার জন্য সময় নষ্ট করবে কেন? ব্যাপার কি এমন যে মেয়েটা কিছু করার নেই? দিনের পর দিন যারা বিছানায় শুয়ে থাকে তারা ক্রসওয়ার্ড, পাজল বা ব্রেইন টিজলার জাতীয় খেলায় আনন্দ পেতে পারে। এমন কি হতে পারে যে মেয়েটিকে দিনের পর দিন শুয়ে থাকতে হচ্ছে? চিত হয়ে শুয়ে হাতে পাতার পর পাতা লেখা কষ্টকর। সে লিখেছে 100 পৃষ্ঠা, লিখতে তার সময় লেগেছে 2 বছর। একটা পৃষ্ঠা লিখতে তার গড়পড়তার সময় লেগেছে 7 দিনের কিছু বেশি। লেখাগুলি লেখা হয়েছে কালির কলমে। চিত হয়ে শুয়ে কালির কলমে লেখা যায় না, তাকে লিখতে হয়েছে উপর হয়ে যে লিখতে পারে সে বিছানায় পড়ে থাকার মতো অসুস্থ না। কাজেই সে শয্যাশায়ী একজন রোগী। এই হাইপোথিসিস বাতিল। মিসির আলি তার খাতায় গুটি গুটি করে লিখলেন, ফারজানা মেয়েটি শারীরিকভাবে সুস্থ। তিনি আরেকটি কাজও করলেন। ফারজানার 100 পৃষ্ঠার কোন অংশগুলি দিনে লেখা হয়েছে, কোন অংশগুলি রাতে লেখা হয়েছে তা হলুদ মার্কার দিয়ে আলাদা করলেন। কাজটা জটিল মনে হলেও আসলে সহজ। রাতে আলো কম যায় বলে রাতের লেখার অক্ষরগুলি সামান্য বড় হয় এবং লেখা স্পষ্ট করার জন্য কলমে চাপ দিয়ে লেখা হয়। দিনের লেখা এবং রাতের লেখা আলাদা করার তেমন কোনো কারণ নেই, তারপরও করে রাখা। হঠাৎ যদি এর ভেতর থেকে কিছু বের হয়ে আসে, খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূচও পাওয়া যায় যদি ধৈর্য ধরে প্রতিটি খড় একটি একটি করে আলাদা করা হয়। মিসির আলি তার অনুসন্ধানে ইনটিউশন যত না ব্যবহার করেন, পরিশ্রম তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেন। ছোট মাকে আমি দেখতে শুরু করলাম প্রথম 2 দিন।
3 দিন পর পর হঠাৎ কিছুক্ষণের জন্য দেখা যেত, তারপর রোজই দেখতে পেতাম। শুরুতে তিনি আমার সঙ্গে কোনো কথা বলতেন না, আমি কিছু জিজ্ঞেস করলে চুপচাপ শুনতেন। তারপর কথা বলা শুরু করলেন, কথা বলতেন ফিসফিস করে, কোথাও কোনো শব্দ হলে দারুণ চমকে উঠতেন। হয়তো বাতাসে দরজা নড়ে উঠল, সেই শব্দে মা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, ছুটে চলে গেলেন পর্দার আড়ালে। ছোটো মার দেখা পাওয়াটা ঠিক স্বাভাবিক ব্যাপার না, এটা বোধহয় আমার ভেতরে ছিল। আমি এর বাইরেও কিছু কিছু ব্যাপার লক্ষ্য করলাম, যেমন ছোটো মা কখনো কোনো কিছু খান না। আমি কমলা সেজেছি, প্লেট থেকে কেকও তুলে দিয়েছি, কিন্তু তিনি কখনো কিছু মুখে দেননি। তিনি যখন আশপাশে থাকতেন তখন আমি এক ধরনের গন্ধ পেতাম, মিষ্টি গন্ধ, তবে ফুলের গন্ধ না, ওষুধ গন্ধ। আসলে ছোটো মার সঙ্গে মায়ের কিছু অমিলও ছিল। যেমন ছোটো মা আমাকে অনেক অদ্ভুত অদ্ভুত নামে ডাকতেন, ইনি ডাকতেন না। একদিন আমি নিজেই বললাম, তুমি নামগুলি বলো না। তিনি বিস্মিত হয়ে বললেন, কোন নাম? তা থেকে বুঝলাম নামগুলি তিনি জানেন না। ছোটরাও নিজেদের মতো কিছু পরীক্ষা টরীক্ষা করে, আমিও ছোটো মাকে নিয়ে কিছু পরীক্ষা করলাম। যেমন একদিন জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছোটো মা বললেন, জানি না তো। আমি বললাম, সত্যি জানো না? তিনি বললেন, না, আমার কি নাম? আমি বললাম, তোমার নাম চাপা। তিনি খুবই অবাক হয়ে বললেন, তাই নাকি? আমার সামান্য খটকা লাগলেও আমি নির্বেকার ছিলাম। একজন খেলার সাথী তো পেয়েছি, এই আমার জন্য যথেষ্ট ছিল। ছোটো মা খেলার সঙ্গী হিসেবে চমৎকার ছিলেন। যা বলা হতো তাই রোবটের মতো করতেন, কোনো প্রশ্ন করতেন না। মাদের ভেতর খবরদারির একটা ব্যাপার থাকে না, ওনার ভেতরে তা ছিল না। পায়ে মোজা নেই কেন, ঘর নোংরা করেছো কেন, ঘুমোতে যাচ্ছ না কেন, এই জাতীয় প্রশ্ন করে তিনি আমাকে কখনো বিব্রত করতেন না। আমার বেশ কজন টিচার ছিলেন, পড়ার টিচার, গানের টিচার, নাচের টিচার। তারা যখন আসতেন নিচ থেকে ইন্টারকমে আমাকে বলা হতো, আমি নিচে যাবার জন্য তৈরি হতাম। মাকে সেই সময় খুব বিব্রত মনে হতো, তিনি যেন ঠিক বুঝতে পারছেন না কি করবেন। তাকে খুব কাঁদতেও দেখতাম, ধোয়াতে মুখ ঢেকে খুন খুন করে কাঁদতেন। চোখ দিয়ে তখন অবশ্যই পানি পড়তো না, তার কান্না সবসময় ছিল অশ্রুবিহীন। মিশির আলী সাহেব, আপনি আমার সামনে নেই বলে আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। হয়তো আপনার মনে অনেক প্রশ্ন উঠে আসছে, কিন্তু আপনি প্রশ্নগুলি করতে পারছেন না। সামনাসামনি থাকলে প্রশ্ন করতে পারতেন। আর আমি নিজেও ঠিক বুঝতে পারছি না কোনো ডিটেল বাদ পড়ে যাচ্ছে কি না। গুরুত্বহীন মনে করে আমি হয়তো অনেক কিছু লিখছি না, যা আপনার কাছে মোটেই গুরুত্বহীন না। তবু আপনার মনে সম্ভব যেসব প্রশ্ন আসছে বলে আমার ধারণা, আমি তার জবাব দিচ্ছি। প্রশ্নটা এমন যে ওনার গায়ে কী পোশাক থাকতো? উত্তর হলো সাধারণ পোশাক, শাড়ি, যে শাড়ি আগে পরতেন সেই সব শাড়ি। প্রশ্ন, উনি কি হঠাৎ উপস্থিত হতেন এবং পরে বাতাসে মিলিয়ে যেতেন? উত্তর হলো না, কখনো হঠাৎ উদয় হতেন না। দরজা ঠেলে ঘরে ঢুকতেন, বের হয়ে যাবার সময় দরজা খুলে বের হয়ে যেতেন। তার পুরো ব্যাপারটাই খুব স্বাভাবিক ছিল। তাকে আমি কখনো শূন্যে ভাসতে দেখিনি, কিংবা লম্বা একটা হাত বের করে দূর থেকে কিছু আনতেও দেখিনি। আরেকটা প্রশ্ন, তুমি নিশ্চিত যে উনি তোমার ছোটো মা? উত্তর, জি নিশ্চিত। তবে আমি আগেই তো বলেছি, আমার চেনা ছোটো মার সঙ্গে তার কিছু অমিল ছিল। যেমন তিনি পড়তে পারতেন না, অথচ ছোটো মা আমাকে রোজ রাতে গল্পের বই পড়ে শোনাতেন। কাজে আমি একদিন ওনাকে গল্প বই পড়ে শোনাতে বললাম। তিনি লজ্জিত গলায় বললেন যে তিনি বই পড়তে জানেন না, তিনি আমাকে বই পড়া শেখাতে বললেন। প্রশ্ন, তুমি কি তাকে বই পড়া শেখালে? উত্তর, জি, উনি খুব দ্রুত শিখে গেলেন। প্রশ্ন, উনি কি তোমার জন্য কখনো কোনো উপহার নিয়ে এসেছেন? উত্তর হলো, জি এনেছেন। প্রশ্ন, কি উপহার? উত্তর, সেটা আমি আপনাকে বলবো না। প্রশ্ন, তুমি ছাড়া আর কি কেউ ওনাকে দেখেছে? উত্তর হলো, জি না। প্রশ্ন, তাকে কি দিনে বেশি দেখা যেত না রাতে? উত্তর, দিন রাত কোনো ব্যাপার ছিল না। প্রশ্ন, সবসময় কি একই কাপড় পরা থাকতেন? উত্তর হলো, জি না, এক এক সময় এক এক কাপড় পরা থাকতো। প্রশ্ন, তিনি তোমার গায়ে হাত দিয়ে আদর করতেন? উত্তর, জি করতেন। মাঝে মাঝে আমি তার কোলে উঠে বসে থাকতাম। যেসব প্রশ্ন আমার মাথায় এসেছে আমি তার উত্তর আপনাকে দিলাম। অনেক চিন্তা করেও আর কোনো প্রশ্ন পাচ্ছি না। আপনারা যারা সাইকিয়াট্রিস্ট তারা তো রাজ্যের প্রশ্ন করেন, উদ্ভট সব প্রশ্ন। আপনার মাথাতে নিশ্চয়ই উদ্ভট সব প্রশ্ন আসছে। ওনা ভুল করলাম, আপনি তো আবার অন্যদের মতো না, তাই না? আপনি প্রশ্ন করেন না, শুধু শুনে যান। একই গল্প বারবার শোনেন, শুনতে শুনতে হঠাৎ এক জায়গায় খটকা লাগে, সেখান থেকে আপনার যাত্রাটা আসলে শুরু হয়।
আমার গল্পে কোথাও কি কোনো খটকা লেগেছে, নাকি পুরো গল্পই খটকাময়? পুরো গল্প খটকাময় হলে তো আপনি কাগজগুলো ছুঁড়ে ফেলে বলবেন, আরে ধুর ধুর, প্লিজ তা করবেন না, আমার অনেক কিছু বলার আছে, প্লিজ হেল্প মি। আপনি নিশ্চয়ই এখন বিরক্তিতে ভুরু কোঁচকাচ্ছেন, ভাবছেন মেয়েটা কি কন্ট্রাডিকশন সাহায্য যাচ্ছে, আবার কোনো ঠিকানাও দিচ্ছে না, যোগাযোগ করছে না, নিচের পরিচয় গোপন করছে, আসল নাম না বলে বলছে নাম চিত্রা। তাহলে সাহায্য করা হবে কিভাবে? আসলে আমি সাহায্য চাই না, কারণ আমি ভালোই আছি। আমার বিচিত্র জীবন সম্পর্কে আমি আপনাকে বলবো, আপনি শুনবেন, আমার সমস্যার সমাধান করবেন, তার উপর একটা বই লেখা হবে, সেই বই কিনে আমি পড়বো, আমার এতেই হবে, এর বেশি সাহায্যের আমার প্রয়োজন নেই। আরেকটা কথা, আপনি আবার ভাবছেন না তো যে আমার এই গল্প বানোয়াট গল্প, আপনাকে বিভ্রান্ত করার জন্য উদ্ভট একটা গল্প ফেঁদেছি? একবার আপনার মাথায় ব্যাপারটা ঢুকে গেলে আপনি মনোযোগ দিয়ে আমার লেখাটা পড়বেন না, এমনও হতে পারে যে কাগজগুলি ডাস্টবিনে ফেলে দেবেন। আমার প্রধান দায়িত্ব আপনাকে বিশ্বাস করানো আমি যা বলছি সত্যি বলছি। আমার কাছে যা সত্যি অন্যের কাছে তা হয়তো নয়। সত্য এক একজনের কাছে এক এক রকম। ট্রুথ হ্যাজ মেনি ফেসেস, তাই না? আমি যে সত্যি বলছি সেটা কি করে প্রমাণ করব আমি জানি না। আমি আপনার হৃদয়ের মহত্বের কাছে সমর্পণ করছি এবং আশা করছি আমাকে বিশ্বাস করবেন। আজ এই পর্যন্ত লিখলাম, মাথা ধরেছে, এখন আর লিখতে পারছি না। আপনার ঠোঁটে কি এখন একটা মৃদু হাসির রেখা? সাইকাট্রিস্টরা মাথা ধরেছে বাক্যটা শুনলে নড়ে চড়ে বসেন। তাদের ভাবটা হচ্ছে এইবার পাওয়া গেছে, মাথায় সমস্যা বলেই মাথা ধরা। আমেরিকার একজন সাইকাট্রিস্টের কাছে গিয়েছিলাম, আমি যাইনি, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। ভদ্রমহিলা কিছুক্ষণ কথা বলার পরই গম্ভীর গলায় বললেন, ইয়াং লেডি, তোমার কি প্রায় মাথা ধরে? আমি বললাম হ্যাঁ। ভদ্রমহিলার ঠোঁটে আনন্দের হাসি দেখা গেল, ভাবটা হচ্ছে আই গট ইউ অ্যাট লাস্ট। তারপর অসংখ্য প্রশ্ন, সবই মাথা ধরা নিয়ে। কখন মাথা ধরে, রাতে বেশি না দিনে? মাথা ধরার সময় কি চোখ জ্বালা করে, কান লাল হয়ে যায়? মাথা ধরার তীব্রতা কেমন, কতক্ষণ থাকে, তখন কি পানির পিপাসা হয়? আমি যখন বললাম, ম্যাডাম, আর মাথা ধরাটা খুবই স্বাভাবিক ধরনের, মাঝে মধ্যে মাথা ধরে, প্যারাসিটামল খাই কিংবা গরম চা খাই, মাথা ধরা সেরে যায়। ভদ্রমহিলা তাদের খুব হতাশ হলেন। আপনি কি হতাশ হচ্ছেন? এমনিতে আমি কিন্তু খুব স্বাভাবিক মানুষ। আমি আমার মৃতা মাকে দেখতে পেতাম, এই অস্বাভাবিকতাটা ছোটোবেলায় ছিল, বেশি দিনের জন্য কিন্তু না, খুব বেশি হলে 7 কিংবা 8 মাস। হঠাৎ একদিন সব আগের মতো হয়ে গেল, ছোটো মার আসা বন্ধ হলো। আমি কিছুদিন প্রবল হতাশায় কাটালাম। ছোটদের হতাশা তীব্র আকার ধারণ করতে পারে, তবে তার স্থায়িত্বটা কম হয়। শিশুদের প্রবল শোক এবং প্রবল হতাশা কাটিয়ে ওঠার সহজাত ক্ষমতা থাকে। আমি হতাশা কাটিয়ে উঠলাম, ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেল। অবশ্য ছোটো মা আসা পুরোপুরি বন্ধ করলেন তাও না, 3-4 মাস পর হঠাৎ চলে আসতেন। আমি যখন বলতাম এতদিন আসেননি কেন, তিনি বলতেন আসার পথ ভুলে যাই, মনে থাকে না। আমার জীবনযাপন স্বাভাবিক হলেও আমি বড় হচ্ছিলাম নিঃসঙ্গতায়। আমার চারপাশে কেউ ছিল না। আমার নিঃসঙ্গতা দূর করলেন নিতু আন্টি, তিনি আমাদের বাড়িতে থাকতে এলেন। আরও পরিষ্কার করে বলি, বাবা তাকে বিয়ে করলেন। আচ্ছা, আপনি কি বাবার উপর বিরক্ত হচ্ছেন? কেমন মানুষ, একের পর এক বিয়ে করে যাচ্ছে। দয়া করে বিরক্ত হবেন না, আমার বাবা একজন অসাধারণ মানুষ। এই যে মাথা ধরা নিয়ে অনেকক্ষণ লিখে ফেললাম। আচ্ছা, আপনি কি এখন মাথা ধরেছে কেন জিজ্ঞেস করলাম জানেন? ধরুন আপনি একজনের সঙ্গে কথা বলছেন, যার সঙ্গে কথা বলছেন তার প্রচণ্ড মাথায় যন্ত্রণা। কিছুক্ষণ কথা বলার পরই দেখবেন আপনারও মাথা ধরেছে, কোনো কারণ ছাড়াই ধরেছে। এটা বহুল পরীক্ষিত একটা ব্যাপার, আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, আপনিও করে দেখতে পারেন। এবার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি, বলুন তো কোন প্রাণীর 2টো লেজ? খুব সহজ, একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। মিসির আলি পড়া বন্ধ করলেন। তিনি অনেক ভেবেও বের করতে পারলেন না কোন প্রাণীর 2টা লেজ। একবার টিকটিকির কথা মনে হয়েছিল। টিকটিকির একটা লেজ খসে গেলে আরেকটা গজায়, সে অর্থে টিকটিকিকে 2 লেজের প্রাণী কি বলা যায়? না, টিকটিকি হবে না। উত্তরটা কোথাও দেয়া নেই। মেয়েটির সঙ্গে দেখা হলে উত্তরটা জানা যাবে। দেখা হবার সম্ভাবনা কতটুকু? এখনও তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, কারণ মেয়েটিকে খুঁজে বের করার কোনো চেষ্টা তিনি করছেন না। বয়সের কারণে তার ভেতর এক ধরনের আলস্য কাজ করা শুরু করেছে। আশেপাশের জগৎ সম্পর্কে উৎসাহ কমে যাচ্ছে, লক্ষণটা খুব খারাপ। আত্মার মৃত্যু হলে এই জাতীয় ঘটনা ঘটে। কোনো কিছুই মনকে আকৃষ্ট করে না। আত্মার মৃত্যু হয়েছে কি হয়নি তা বের করার একটা সহজ পদ্ধতির কথা তিনি জানেন।
বৃষ্টি কেটে যাবার পর আকাশে যখন রংধনু ওঠে, সেই রংধনুর দিকে তাকিয়ে যে চোখ নামিয়ে নেয় এবং দ্বিতীয়বার তাকায় না, তার আত্মার মৃত্যু হয়েছে। আকাশে রংধনু না উঠলে তিনি তার আত্মার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। মৃত আত্মাকে জীবনদান করারও কিছু পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শিশুদের সঙ্গে মেশা। শিশুরা সবসময় তাদের আশেপাশের মানুষদের তাদের আত্মা থেকে খানিকটা ধার দেয়। সমস্যা হচ্ছে শিশুদের মিসির আলি তেমন পছন্দ করেন না। এদের কাছ থেকে দূরে দূরে থাকতেই তার ভালো লাগে। শিশুরা সুন্দর, অসম্ভব সুন্দর। যে কোনো বড় সৌন্দর্যকে দেখতে হয় দূর থেকে। যত দূর থেকে দেখা যায় ততই ভালো। কুৎসিত জিনিস দেখতে হয় কাছ থেকে, সুন্দর জিনিস দূর থেকে। এটা যেন কার কথা মিসির আলি মনে করতে পারলেন না। তার স্মৃতিশক্তি কি দুর্বল হতে শুরু করেছে? ক্লান্ত পরিশ্রান্ত মস্তিষ্ক তার মেমোরি সেলে জমিয়ে রাখা স্মৃতি ফেলে দিয়ে সেলগুলি খালি করছে। মৃত্যুর ঠিক আগে আগে মেমোরি সেলে কোনো মেমোরি থাকে না। মস্তিষ্ক সব ফেলে দিয়ে ঘর খালি করে দেয়। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 10টায়। ইদানিং তিনি খুব নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছেন। যেমন রাত 10টা বাজতেই ঘুমোতে যাওয়া, সকালবেলা মর্নিং ওয়ার্ক, ঘড়ি ধরে কাজ করার চেষ্টা। রাত 10টায় ঘুমোতে গেলেও লাভ হচ্ছে না। ঘুম আসতে আসতে 3টা বেজে যাচ্ছে। 10টা থেকে রাত 3টা, এই 5 ঘন্টা মস্তিষ্ককে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা সম্ভব না। মিসির আলি সেই চেষ্টাও করেন না। তিনি শুয়ে শুয়ে ফারজানা মেয়েটিকে নিয়ে ভাবেন। মেয়েটি স্কিজোফ্রেনিয়ার রোগী। সে জানে না। অধিকাংশ স্কিজোফ্রেনিয়ার রোগীরা তা জানে না। তারা ভেবে নেয় তাদের দেখা জগৎই সত্যি জগৎ, অন্যদের জগৎটা ভ্রান্তিময়। তাদের একটা যুক্তি অবশ্য আছে। কালার ব্লাইন্ড একজন মানুষ সবুজ রং দেখতে পায় না। তাদের জগতে তো সবুজের অস্তিত্বই নেই। সে বলবে পৃথিবীতে সবুজ রং নেই, তার কাছে এটাই সত্যি। তার সেই জগৎ মিথ্যা নয়। মিসির আলি জেগে আছেন। তার মাথায় ফারজানা মেয়েটি নেই। তার মাথায় ঘুরছে কোন প্রাণীর লেজের সংখ্যা 2। তার হঠাৎ মনে হলো ফারজানা মেয়েটি ইচ্ছে করে তার মাথায় ধাঁধাটি ঢুকিয়ে দিয়েছে। ধাঁধার উত্তর না পাওয়া পর্যন্ত এটা মাথায় ঘুরপাক খেতে থাকবে। মেয়েটা এই ব্যাপারটা জানে। সিজোফ্রেনিয়াকরা খুব বুদ্ধিমান হয়ে থাকে। তারা নিজেরা বিভ্রান্তির জগতে বাস করে বলেই হয়তো অন্যদের বিভ্রান্তিতে ফেলে আনন্দ পায়। মিসির আলির মাথাটা দপদপ করছে। রেলগাড়িতে চললে যেমন কিছুক্ষণ পরপর শব্দ হয়, তার মাথার ভেতর ঠিক সেরকম খানিকক্ষণ পরপর প্রশ্নটা উঠছে, কোন প্রাণীর 2টো লেজ? কোন প্রাণীর 2টো লেজ? সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শেষ করছি তন্দ্রাবিলাসের প্রথম পর্ব। আপনাদেরকে দ্বিতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল।